নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। শিয়ালদা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা শিয়ালদা রেল ব্রিজ চত্বরে, গুরুতর জখম 4 জন। মোদির দমদমের সভাতেও ব্রাত্যই থাকলেন দিলীপ ঘোষ। দিলীপের সাফ কথা, তাকে আমন্ত্রণই জানানো হয়নি, ফলত তিনি যে সভাতে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে অনলাইনে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ, তোলা হচ্ছে টাকা। প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল রাজভবন। বলা হলো রাজভবনের তরফে কোনো টাকা চাওয়া হয়নি। দীঘার বহু হোটেলের বিরুদ্ধে নির্ধারিত কর জমা না দেওয়ার অভিযোগ। হোটেলগুলিতে ঝোলানো হলো তালা। মাঝরাতে রাস্তায় পর্যটকেরা, বেড়াতে এসে প্রবল সমস্যায় পর্যটকেরা। শিয়ালদায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারদের বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা শিয়ালদা রেল ব্রিজ চত্বরে, গুরুতর জখম 4 জন। খাস কলকাতায় পড়ুয়াদের নিগ্রহের ঘটনা, তাও আবার বাংলাদেশি সন্দেহে। শিয়ালদা রেল ব্রিজের নিচে এক দোকানদারের সঙ্গে বচসার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি বুধবার রাতের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইলের সরঞ্জাম কিনতে যান শিয়ালদা ব্রিজের নিচে এক দোকানে। সেখানে দাম প্রসঙ্গে তার সঙ্গে বচসা বাঁধে দোকানদারের। অভিযোগ ওঠে দোকানদার হিন্দিভাষী ছিলেন এবং পড়ুয়াকে বাংলা বলার জন্য গালাগালি করেন এবং বাংলাদেশি বলে দাবি করে তার উপর হামলা চালান। এরপর আক্রান্ত ছাত্র হোস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের নিয়ে ফের ওই দোকানে পৌঁছন। তখন আশপাশের একাধিক ব্যবসায়ী তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগও তুলেছেন পড়ুয়ারা। 4 জন গুরুতরভাবে জখম হয়েছেন। তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। এরপর ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার বাইরে বসেই বিক্ষোভ শুরু করেন তারা। তাদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। আর এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিচ্ছে যে এই শহরেই আদতে বাঙালিরা কতটা সুরক্ষিত। এখন এটাই দেখার, শাসক শিবির এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেয় কিনা বা আদৌ কেউ গ্রেফতার হয় কিনা এই ঘটনায়। হাই নিউজ নেটওয়ার্ক। মোদির দমদমের সভাতেও সেই ব্রাত্যই বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ সাফ জানালেন, তাকে আমন্ত্রণ জানানোই হয়নি। স্পষ্টত তিনি যে সভাতে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত। প্রধানমন্ত্রীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাফ জানালেন, তাকে আমন্ত্রণ জানানোই হয়নি, ফলত তিনি যে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত করা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই মনে করা হয়েছিল পুরনো জায়গায় হয়তো ফিরবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, কিন্তু দেখা যাচ্ছে দিলীপ সেই ব্রাত্যই রয়ে গেলেন। আগামীকাল অর্থাৎ 22শে আগস্ট বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল যে এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিলীপ নিজেই বিষয়টা খোলসা করলেন। তিনি বলেন, আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই যেতেও পারি নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমি ঠিক করব। তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিজেপিতে প্রবীণ নবীন দ্বন্দ্ব প্রকট হচ্ছে। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান, সেই দিলীপ ঘোষ কার্যত দলেরই অন্দরে কোণঠাসা। গত কিছুদিনে মোদী শাহ বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ, যা নিয়ে বিতর্কও কম হয়নি। পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল হয়তো ছবিটা পাল্টে যেতে পারে, দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপ ঘোষের। কিন্তু কোথায়, মোদির দমদমের সভাতেও ব্রাত্য রয়ে গেলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে অনলাইনে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ,
তোলা হয়েছে টাকা, যা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল রাজভবন। সতর্ক করে দেওয়া হলো সাধারণ মানুষজনকে। রাজভবনের তরফে কোনো টাকা চাওয়া হয়নি, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের নামে অনলাইনে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ, তোলা হচ্ছে টাকা, যা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল রাজভবন। সতর্ক করে দেওয়া হলো সাধারণ মানুষকে। রাজভবনের তরফে কোনো টাকা চাওয়া হয়নি, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। বুধবার সকালে রাজভবনের তরফে এই বিষয়টা জানিয়ে একটি বিবৃতি জারি করা হলো, যেখানে স্পষ্ট জানানো হয়েছে রাজভবনের তরফে কোনো টাকা চাওয়া হয়নি। তবে এমন কোনো বার্তা পেলে সাধারণ মানুষ কি করবেন সেই বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে রাজভবনের তরফে। রাজভবন সূত্রে খবর, এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সামনে এসেছে, যেখানে নাকি রাজ্যপাল সিবি আনন্দ বোসের প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন প্রতারক। ফোন, ইমেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে অভিযোগ। রাজভবন থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে বলে দাবি। আর এই সংক্রান্ত অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসে রাজভবন। বুধবার রাজভবনের তরফে দেওয়া বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যপালের অফিস থেকে ফোন কিংবা ইমেল করা হয়নি, এমনকি সোশ্যাল মিডিয়া যোগাযোগ করার প্রশ্নও নেই। এরপরও কেউ বা কারা যোগাযোগ করলে ব্যক্তিগত তথ্য কিংবা নথি কোনোভাবেই না জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ঘটনায় সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তা সাইবার সেল কিংবা স্থানীয় পুলিশ স্টেশনে জানানোর কথাও বলা হয়েছে রাজভবনের এই বিবৃতিতে। পাশাপাশি প্রতারণা হয়েছে বলে মনে হলে তার ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানানো যাবে। সর্বশেষ রাজভবন জানিয়েছে, রাজ্যপালের অফিস সমস্ত জনসাধারণের সুরক্ষা এবং সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘার বহু হোটেলের বিরুদ্ধে নির্ধারিত কর জমা না দেওয়ার অভিযোগ। হোটেলগুলিতে ঝোলানো হলো তালা। মাঝরাতে রাস্তায় পর্যটকেরা, বেড়াতে এসে প্রবল সমস্যায় পড়েছেন এই পর্যটকেরা। নির্ধারিত কর জমা না দেওয়ার অভিযোগ। বুধবার রাতে দীঘার একাধিক হোটেলে তালা ঝুলিয়ে দিল দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা। মাঝরাতে পথে পর্যটকেরা, পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে বেড়াতে গিয়ে প্রবল সমস্যায় পর্যটকরা। রীতিমতো ক্ষোভে ফুঁসছে তারা। জানা গিয়েছে, দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা অনুযায়ী হোটেলে আসা পর্যটক পিছু 10 টাকা করে কর দেওয়ার কথা। অভিযোগ, সেই করের টাকাই দিচ্ছিল না বেশ কয়েকটি হোটেল। আর সেই কারণেই বুধবার রাতে হোটেলে হানা দেন দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক এবং পুলিশ কর্তারা। রাতেই পর্যটকদের বের করে ওল্ড দীঘার হোটেল, শ্যামসুন্দর আবাস, নয়নতারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেন তারা। উন্নয়ন পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, পর্যটক পিছু যে কর জমা করতে হয় সেই টাকা জমা না করার নোটিশ পাঠানো হয় পর্ষদের পক্ষ থেকে। তারপরও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে। অন্যদিকে হোটেল ব্যবসায়ী দেবব্রত দাসের কথায় কোনো কারণে সরকারি কর জমা করতে পারেনি, তাই বলে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়াও উচিত হয়নি। তিনি জানিয়েছেন, আমরা তিলে তিলে দীঘাকে গড়ে তুলেছি, সরকারও চায় না ব্যবসায়ীদের বাদ দিয়ে এলাকায় উন্নয়ন করতে। কিছু প্রশাসনিক আধিকারিকের মদতেই দীঘায় দিনের পর দিন ব্যবসায়ীদের উপর অত্যাচার চলছে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, এটা রাতে না করে সকালে করলেই ভালো হতো, রাতে পর্যটকদের সমস্যায় ফেলানো হলো। হাই নিউজ নেটওয়ার্ক। আসছে পরবর্তী খবরের দিকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর ওপর চাপ সৃষ্টি করতেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছিল আমেরিকা। এবার ট্রাম্পের নীতির ব্যাখ্যা দিয়ে এমনটাই জানালো হোয়াইট হাউস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর ওপর চাপ সৃষ্টি করতেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছিল আমেরিকা। এবার ট্রাম্প নীতির ব্যাখ্যা দিয়ে এমনটাই জানালো হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারলিন লেভিট জানিয়েছেন যে মূলত ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি করার জন্য ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারলিন বলেন, প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করার জন্য নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছেন, যেমন তিনি ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর মতো নানা পদক্ষেপ করেছেন। এরপরেই ক্যারলিন জানান,
আদতে ট্রাম্পের উদ্দেশ্য ছিল মস্কোর উপর পরোক্ষে চাপ সৃষ্টি করা। গত 15ই আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক হয়। তবে অনেকের দাবি ছিল রাশিয়ার থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গটিও উঠতে পারে সেই বৈঠকে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাস্কায় প্রায় 3 ঘণ্টা ধরে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান সূত্র বেরোয়নি। তবে দুই রাষ্ট্রনেতারই দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে। সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলোচনায় বসেন ট্রাম্প। বৈঠকের পর স্পষ্ট হয় যে শীঘ্রই পুতিনের সঙ্গে মুখোমুখি বসতে পারেন জেলেনস্কি। শীঘ্রই আমেরিকাকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকও হতে পারে। মার্কিন প্রেস সেক্রেটারির কথায়, প্রেসিডেন্ট ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধের অবসান ঘটাতে চান। তিনি প্রায়ই বলেন, সেই সময় তিনি যদি প্রেসিডেন্ট পদে থাকতেন তাহলে এই যুদ্ধ হতোই না। প্রসঙ্গত, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বারবারই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মস্কোকে চাপ দিতে ইতিমধ্যেই ভারতীয় পণ্যের উপর বাড়তি 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। তেল কেনা অব্যাহত রাখলে জরিমানা বাবদ আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলাস্কায় বৈঠকের আগেও এ নিয়ে মন্তব্য করতে শোনা যায় আমেরিকার প্রেসিডেন্টকে। ট্রাম্পের দাবি, অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে রাশিয়া থেকে তেল কেনা থেকে তিনি ভারতকে দূরে রাখতে পেরেছেন। যদিও রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ রেখেছে বলে কোনো তথ্য নয়াদিল্লি থেকে প্রকাশ্যে জানানো হয়নি। বরং ভারত সরকারের সূত্রের দাবি, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে নয়াদিল্লি। ভারত যে নিজের স্বার্থের সঙ্গে আপোষ করবে না তা বুঝিয়ে দিয়েছে মোদী সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। আলাস্কায় লাল গালিচা বিছিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, কিন্তু কোটি কোটি টাকা নগদ দিয়ে তবে দেশে ফিরতে পারলেন পুতিন। কেন ঘটল এমন ঘটনা? আলাস্কায় লাল গালিচা বিছিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, কিন্তু কোটি কোটি টাকা নগদ দিয়ে তবে দেশে ফিরতে পারলেন পুতিন। কেন ঘটল এমন ঘটনা? আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, আলাস্কা থেকে নগদ $2,50,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 2.2 কোটি টাকা আমেরিকাকে দিয়ে তবে দেশে ফিরতে পেরেছেন পুতিন। 15ই আগস্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগ দিতে আলাস্কায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট। দুই মহাশক্তিধর নেতা যখন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যস্ত, ঠিক সেই সময়ে পুতিনের ডেলিগেশন তখন হয়রান হয়ে খুঁজছিল নগদ $2,50,000। রুবিও জানিয়েছেন, আলাস্কায় থেকে ফেরার জন্য পুতিনের বিমানের জ্বালানি ভরতে হতো, কিন্তু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারেনি তারা। আর তাই নগদে সেই টাকা মেটাতে বাধ্য হন পুতিনের সহযোগীরা। রুবিও জানিয়েছেন, সব মার্কিন নিষেধাজ্ঞার স্বাদ পেয়েছে পুতিন নিজে। পুতিনের দল প্রায় 5 ঘণ্টা আলাস্কায় ছিল। একটি যৌথ সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ফিরে যায় তারা। ট্রাম্প জানান, 3 ঘণ্টার বৈঠকের পরেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, রাশিয়ার তরফ থেকে আসা একটি প্রস্তাব ইউক্রেনকে বিবেচনা করার জন্য উৎসাহিত করছে ট্রাম্প। রুবিও জানিয়েছেন, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও যুদ্ধের গতি প্রকৃতি বদলানো সম্ভব হয়নি। তিনি মনে করেন, এরপরে নতুন করে কোনো নিষেধাজ্ঞা নতুন করে প্রভাব ফেলতে পারবে না। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশবঙ্গে, কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রপাত। সারাদিনই এমন আবহাওয়া বজায় থাকবে বলেই জানালো আবহাওয়া দফতর। বুধবার থেকেই কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে এবং আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালেও কার্যত একই ছবি ধরা পড়ল। কলকাতার আকাশে সকাল থেকেই ঘন মেঘ, কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রপাত। বৃহস্পতিবার ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলছে শহর জুড়ে, রোদের কোনো দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সারাদিনই একই রকম আবহাওয়া থাকতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, অন্তত 3 দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুর্যোগ অব্যাহত থাকবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।
সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার সেই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার ও সোমবারও কিছু জেলায় বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা গড়ের থেকে প্রায় 2.5 ডিগ্রি কম। উত্তরবঙ্গেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য উত্তরবঙ্গ জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ফের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ও। সপ্তাহান্তে দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বর্ষণের সম্ভাবনা। শনিবার, রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও। আবহাওয়ার বিশেষ উন্নতি আগামী মঙ্গলবারের আগে হওয়ার সেভাবে কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে সমুদ্রও থাকবে উত্তাল। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে শনিবার ও রবিবার হাওয়ার গতি ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।